এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তবু উনি ভয়ে একটু শব্দ করলেন না, বরং উঠে দাঁড়াতেই মাদবর ওনাকে ঘুষি মেরে দিলেন। আজ পর্যন্ত গ্রামের কাউকে উনি শহরের ডাক্তারের কাছে যেতে দেননি, আর আজ ছেলেকে দিবে? গেলে কি সম্মান থাকবে? হাকিম এই অন্যায় প্রস্তাব কিভাবে দিলেন? ওনার এত সাহস হলো কিভাবে? মাদবর হাকিমকে চোখ রাঙিয়ে বললেন, মলে মুলুক তাও ওই চিকিৎসাশয় করতে হবে। আমি হুলকে যাতে দিব না। হাকিম ওনার কথায় সম্মতি জানিয়ে চিকিৎসা করতে শুরু করলেন। তবে উনি যথাসাধ্য চেষ্টা করবেন সঠিক চিকিৎসা করার। রবি দেখতে বেশ মায়াবী, বড্ড মায়া লাগছে এই বাচ্চাটার কষ্ট দেখে। হাকিম আর বসে না থেকে ওনার মতো করে চিকিৎসা শুরু করলেন। মাতবরের আজ সালিশ আছে, বিধায় উনি চলে গেলেন। কালকে রাতে একজোড়া ছেলে মেয়েকে ধরা হয়েছে, তারা নাকি ঝোপের ঝাড়ে লুকিয়ে কথা বলছিল। হাকিমের রাগ উনি ওই ছেলে মেয়ের উপরে তুলবে ভাবলেন। এমন শাস্তি দেবেন যাতে ভয়ে সবার শরীরের পশম দাঁড়িয়ে যায়। যথারীতি সালিশের কার্য শুরু করা হলো। ছেলে মেয়ে দুটো পাহাড়ি আদিবাসী, ছেলেটা সাবেদ আর মেয়েটা পূর্ণি। তারা একে অপরকে পছন্দ করে। সাবেদ নাকি গত 2 দিন খুব অসুস্থ ছিল, তাই কিছুটা সুস্থ হয়ে আজ পূর্ণিকে জানাতে এসেছিল। এসে দাঁড়াতেই কয়েকজন ওদের দেখে ফেলেছে। পালাতে যাতে না পারে তাই গাছের সঙ্গেও বেঁধে রেখেছিল। এই গ্রামে প্রেম ভালোবাসার নিয়ম নেই, এজন্য কঠোর শাস্তি পাবে দুজন। পূর্ণির কলিজায় সাহস বেশি, তাই এত রাতে বের হয়েছিল। ভয় ডর থাকলে সে এমন করতো না। তাই মাতবর অনেক ভেবে চিন্তে ঘোষণা করলেন, এই বেদির আজ লাইতেই 15 জন জোয়ান বেড়া লগে শোয়াবো। মাতবরের রায় শুনে সাবেদ হাও মাও করে কেঁদে দিল। তার আবেগের শাস্তি এখন প্রিয় মানুষটাকে পেতে হচ্ছে। আর এই রায়ের সর্বশেষ পরিণতি পূর্ণির নির্মম মৃত্যু। কারণ 15 জন যুবকের অত্যাচার 14 বছরের পূর্ণি সহ্য করতে পারবে না। আর পূর্ণির মৃত্যু সাবেদের মেনে নেওয়া অসম্ভব প্রায়। সে পারবে না মানতে, কিছুতেই না। এদিকে রায় শুনেও পূর্ণির কোনো হিলদোল নেই। সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে ওর প্রাণ প্রিয় মানুষটার কান্না দেখছে। ভালোবাসার মানুষটাকে ওর জন্য কাঁদতে দেখে ছল ছল চোখে পূর্ণি মুচকি হাসলো। সে তাহলে ভুল মানুষকে ভালোবাসেনি। আজকের পরিস্থিতিতে সেটা প্রমাণ পেয়ে গেল। পূর্ণির খুব বলতে ইচ্ছে করছে, কান্দো না সাবেদ, আমি আজ বাঁচলেও তোমার, না বাঁচলেও তোমার। কথাটা ওর বলা হলো না, গলাতে জটলা বেঁধে রইল। তবে এরাই একদল যুবক ততক্ষণে হইচই শুরু করে দিয়েছে। তারা খুব খুশি। আজ রাতে তাহলে কেউ কিছু বলতে পারবে না। পূর্ণি আর সাবেদ মাতবরের থেকে একটু দূরে মাথা নত করে বসে আছে। সাবেদ আর পূর্ণির বাবা মাকে বিচারে থাকার অনুমতি দেওয়া হয়নি। ওনারা বাড়িতে বসে অশ্রু ছড়াচ্ছেন। এর মধ্যেই পূর্ণি একটা অভাবনীয় কাজ করে বসলো, যেটা ছিল সবার কল্পনাতীত। সে এক লোকের হাত থেকে করাত কেড়ে মাতবরের দিকে ছুঁড়ে মারল। ভাগ্যক্রমে নিশানাও সঠিক জায়গায় লেগে গেল। ধারালো করাতটা ক্যাত করে মাতবরের বাহুতে গেঁথে গেছে। আকস্মাত এই ঘটনায় উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে পরপরই হয়েছে শুরু করে দিল। গাঢ় রক্ত দেখে সবাই দৌড়ে গিয়ে মাতবরকে ঘিরে ধরল। আজ মতিয়া এবং তার দলবল কেউই এখানে নেই। এই সুযোগে সাবেদ পূর্ণির হাতটা আঁকড়ে ধরে বিপরীত পথের দিকে প্রাণপণে দৌড়াতে লাগলো। বাঁচাতে হবে, প্রিয় মানুষটাকে যেভাবেই হোক ওরে বাঁচাতে হবে। সাবেদ তার সকল ভয়কে দূরে ছুড়ে পূর্ণিকে নিয়ে ছুটে চলল অনির্দিষ্ট এক পথের দিকে। গভীর জঙ্গলে দাঁড়িয়ে একটু দম নিয়ে আবার দৌড়াতে লাগলো। ওরা জঙ্গল পেরিয়ে রাস্তায় উঠতেই দেখলো বনভোজনে আসা একটা বাস সামনে দাঁড়ানো। বাসটা যাবে রাঙামাটির দিকে। মূলত কয়েকজন ছেলে ব্যক্তিগত কাজ সারতে বাস থামাতে বলেছিল। সাবেদ আর কিছু না ভেবে পূর্ণিকে নিয়ে বাসের ছাদে উঠে দ্রুত শুয়ে পড়ল, যাতে ওরা কারোর নজরে না পড়ে। পূর্ণি পুরো শরীর ঠকঠক করে কাঁপছে। শীত নয়, প্রচণ্ড ভয়। সাবেদ পূর্ণিকে ওর বাহু ধরে বন্দি করে কপালে উষ্ণ স্পর্শ দিল। এই শেষ মুহূর্তে এসে পরিস্থিতি পাল্টে যাবে ওরা ভাবতেও পারেনি। 2 মিনিটের মধ্যেই বাসটা চলতে শুরু করলো, আর সাবেদ শক্ত করে পূর্ণিকে জড়িয়ে ধরে রাখলো। ওইদিকে মাতবরকে নিয়ে ব্যস্ত থাকায় অনেকেরই পূর্ণিদের খেয়াল করেনি। ওনাদের মস্তিষ্কে তখন ধরেনি ওরা পালিয়ে যেতে পারে। ভেবেছিল আগে মাতবরকে দেখুক, পরে ওদের ব্যবস্থা হবে। তবে যারা ওদের পালাতে দেখেছে তারা কেন জানি আজ চুপ থেকেছে। যেতে দিয়ে ওনারা ওদের কাজে নীরবে সম্মতি জানিয়েছে।
অনেক তো হলো, আর কত? রোজ ম্যাক স্কুল থেকে বাসায় চলে আসে, অথচ আজ আসেনি। আলো কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে ম্যাকের অপেক্ষায় আছে। রোদ নাকি ম্যাককে অফিসে যেতে বলেছে। কিছুক্ষণ আগে রবি এসে আলোকে জানালো। অনেকক্ষণ বসে থেকে ম্যাক না আসাতে আলো রোদকে কল দিল। সে গত কয়েকদিনে ফোনের ব্যবহার আয়ত্ত করতে পেরেছে। রোদকে সুন্দর একটা ফোনও দিয়েছে। দুইবারের বেলায় রোদ কল রিসিভ করলে আলো বলল, হ্যালো, শুনছেন? আমি আলো। বলো। আলো বার দুয়েক ঢুক গিলে বলল, মেঘ আসছে না কেন? আমি অনেকক্ষণ থেকে বসে আছি। এবার থেকে মেঘের স্কুল ছুটির পর সরাসরি অফিসে চলে আসবে। পূর্বের মতো সারাদিন এখানেই থাকবে, আর সন্ধ্যায় একেবারে আমার সাথে ফিরবে। তোমাকে ওকে নিয়ে আর ভাবতে হবে না, তুমি তোমার কাজগুলোই সঠিকভাবে করো। রাখছি। কথাটা বলে রোদ নির্দয়ের মতো কল কেটে দিল। আর আলো ফোনের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ম্যাখ না থাকলে সে একা বাসায় থাকবে কিভাবে, আর ওর সময়টুকুই বা কাটবে কি করে? এসব ভেবে আলো চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে গেল। রোদ ম্যাককে ওর থেকে দূরে সরাতে চাচ্ছে, কিন্তু কেন? আলো দুপুরে না খেয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমে গেল। রোদের কথায় খুব কষ্ট পেয়েছে। রোদ কেন এই কথা বলল? তার অপরাধ কি? নাকি এটা অজ্ঞাত কারণে রোদের রাগের বহিঃপ্রকাশ? কোনটা? আলো এত ভেবে কোনো উত্তর পেল না। ওদিকে ম্যাক পুরো অফিস দাপিয়ে বেড়াচ্ছে। আগেও সে সারাদিন রোদের সাথে অফিসেই থাকতো, অফিসের মধ্যমণি সে। এই কয়েকদিনে আলোকে পেয়ে অফিসের কথা সে ভুলে গিয়েছিল। আজ আবার আগের ম্যাক হয়ে গেছে। অফিসের স্টাফগুলো যেন ওকে চোখে হারায়। দুষ্টু ম্যাককে সবাই খুব ভালোবাসে। এমনও দিন গেছে স্টাফদের হাতে ম্যাক খাবার খেয়েছে। কেউ কেউ ওর জন্য আলাদা করে খাবারও আনতো, আনলে আবার খাইয়েও দিতে হতো। কোনোদিন না আনলে ম্যাক বাবুর সিকি রাখ, মুখ ফুলিয়ে প্রায় সারাটা দিন আশেপাশে ঘুরঘুর করতো, কিন্তু কথা বলতো না। অনেকে এনে শুধু ওকে রাগানোর জন্য দুঃখে দুঃখে ভাব করে বলতো আজ আনেনি। তখন মেঘের কাণ্ড দেখে না হেসে থাকা যেত না। রোদ এসব দেখে ম্যাককে বকতই, সাথে স্টাফদেরও। সবাই চুপ করে শুনতো। তারপর রোদ চলে যাওয়ার পর ম্যাক এবং স্টাফরা হেসে লুটোপুটি খেত। এটা ছিল রোজকার রুটিন। আজ ম্যাককে পেয়ে সবাই যেন হাতে চাঁদ পেয়েছে। ম্যাঘের তো গল্প শেষ হচ্ছে না ওর বৌমনিকে নিয়ে। কত শত গল্প শোনালো সবাইকে, তার হিসেব নেই। হঠাৎ আলোর কথা মনে হতেই ম্যাক দৌড়ে রোদের কেবিনে চলে গেল। রোদ এক মনে তখন নিজের কাজ করছিল। রোদের ফোনটা নিয়ে ম্যাক আলোকে ফোন দিতে গেলে রোদের কথা শুনে থেমে গেল। মুখটা ভার করে রোদের কোলে উঠে বুকের সঙ্গে লেগে কাঁধে মাথা রাখলো। মন খারাপ হলে সেই কাজটাই করে। ম্যাককে এভাবে বুকে নিয়ে রোদ মিটিং অবধি করেছে। কত শত রাত এভাবে বসে অফিসের কাজ করেছে। আমোর জন্য কাঁদতে কাঁদতে ম্যাক এভাবে রোদের বুকে ঘুমিয়ে যেত। ঘুম ভেঙে ম্যাক কাঁদবে ভেবে রোদ বেশি নড়ত না, একইভাবে ওকে বুকে আঁকড়ে ধরে রাখতো। অফিসের চাপ, পড়াশোনা, ম্যাঘের দেখাশোনা, সব দিক সামলাতে রোদের খুব কষ্ট হতো। মনে হতো ম্যাককে নিয়ে মরে যেতে। প্রথম সন্তান হিসেবে রোদ যথেষ্ট আদরের ছিল। মা ভক্ত রোদ ছিল ওর আম্মুর প্রাণ। অথচ আম্মু দায়িত্বের সাগরে ডুবিয়ে ওকে একা রেখে চলে গেছে। দিনগুলো হয়তো চলে গেছে, কিন্তু সেসব কথা স্মৃতির পাতায় আজও জল করছে। ম্যাঘের মন খারাপ দেখে রোদর পিঠে হাত বুলিয়ে আদরে সুরে বলল, ছোট সাহেব, কি পিৎজা খাবে? খাবে। ম্যাঘের কথা শুনে রোদ মুচকে হেসে 7টা পিৎজা অর্ডার করলো। কারণ একটা করলে স্টাফদের দিয়ে ম্যাঘের ভাগে কিচ্ছু থাকতো না, আর দুষ্টুটা একাও খাবে না। ম্যাঘ চুপ করে বসে থাকতে থাকতে ওভাবেই ঘুমে গেছে। 10 মিনিটের মধ্যে পিৎজা ডেলিভারি হয়ে গেল। কিন্তু ম্যাঘ ঘুমাচ্ছে দেখে রোদ আর ডাকলো না। একটু পরে আকাশ ও রোদের কেবিনে এসে ইশারায় দেখিয়ে বোঝালো ওরা দুপুরে খাবে কখন। রোদ একটু পরে বলে ম্যাঘের দিকে তাকালো। হাতের কাজটা সেরে ম্যাঘকে ডেকে খাইয়ে দিবে। আকাশ সম্মতি জানিয়ে নিঃশব্দে স্থান ত্যাগ করলো। ওইদিকে আরেকজনও এখনো খায়নি। রাকা ফোন করে কেবল জানালো। সব জ্বালা যন্ত্রণা এসে রোদের ঘাড়ে পড়ে। তবু না আছে বিরক্ত, না আছে কোনো অভিযোগ। তবে রোদও রাকাকে বলেছে আলোকে ডেকে ওর কথা বলে জোর করে খাওয়াতে, নয়তো বাসায় ফিরে আজ ওর খবর আছে। রাকা আচ্ছা বলে আলোকে রোদের ভয় দেখে জোর করে এনে খেতে বসিয়েছে। আর আলো নাক টানছে, ফুপাচ্ছে আর খাচ্ছে। রোদকে সে কত রকমের গালি দিচ্ছে একমাত্র সে জানে। এত অত্যাচার ও সহ্য হচ্ছে না। হঠাৎ খাবার আটকে গেলে পানি খেয়ে শব্দ করে বলল,
সব সময় এমন করে, সব সময় উনি যা বলবে তাই হবে। কেন রে, আমাকে মানুষ মনে হয় না? কি এমন ক্ষতি করেছি আমি? খারাপ মানুষ একটা। থাকবো না, আমি চলে যাব। এত এত অত্যাচার করলে থাকা যায় নাকি? সে নিজেকে কি ভাবে? চলে যাব তো, যেদিকে মন চায় চলে যাব। ফোপাতে ফোপাতে কথাগুলো বলে আলো উড়নাতে নাক মুছে উঠে চলে গেল। সেও কথা বলবে না। কেন বলবে? ওর কি রাগ নেই? অন্য সময় ম্যাঘ বৌমনি বৌমনি করে মুখে ফেনা তুলে ফেলে, আর আজ কারোর খেয়ালই নেই। বাসু একটা মানুষ ওদের অপেক্ষায় আছে। তা থাকবে কেন? সে কি কেউ হয় নাকি? হয় না তো। সে কারো কেউ হয় না। এজন্যই তো ওর কথা কারোর মনেও পড়ে না। এত সব অভিযোগ নিয়ে আলো বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। আজ ওর অভিমানের পাল্লা বেশ ভারী। একরাশ অভিমানী সে জমা হয়েছে ওর মনের কোণে। আচ্ছা, আলো যদি জানতো যে ওর বলা প্রতিটা শব্দ কেউ স্পষ্টভাবে শুনেছে, অভিমানে পূর্ণ মুখশ্রীটা কেউ দু চোখ ভরে দেখেছে, ফুপিয়ে কেঁদে ওনার নাক মুছতে দেখে কেউ নিঃশব্দে হেসেছে, ফুপানোর সময় ওর কম্পিত ঠোঁটজোড়া দেখে কারোর হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থমকে গেছে, নিচে ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টায় ঠোঁটে যে দাঁতের দাগ বসে গেছে সেটা স্পষ্ট হয়ে ভেসে ওঠাতে কারো বুকে তোলপাড় শুরু হয়েছে। ও রেলুকে সে খোপা বাঁধতে বাঁধতে উঠে যাওয়ার দৃশ্যটা কেউ পূর্ণ দৃষ্টিতে দেখেছে। সেই সাথে কে ওর খোপাতে কাঠ গোলাপ গুজে দেওয়ার ইচ্ছা পোষণ করেছে। এসব খবর আদৌ কি সে জানে, নাকি মুখ ফুলিয়ে শুধু অভিমান করতেই জানে? যদিও এসব জানতে চাইলেও তাকে কেউ একজন জানতে দিবে না। এর উত্তরটা অজানা। আর এটা বলবে না সে কেউটা ওকে আড়াল থেকেই বড্ড বেশি ভালোবাসে। ওদিকে মাতবরের চিকিৎসার জন্য হাকিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি পাশের গ্রামে ঔষধি গাছ তুলতে গেছেন, আর ফিরতে নাকি রাত হবে। কয়েকজন ওনার খুঁজে বেরিয়েছে, খুঁজে পেলেই হয়। কোন আদারে বাদারে গাছ তুলতে গেছে কে জানে। মাতবরের হাতের রক্তক্ষরণ কমছে না। ধারালো করাতের কূপে রক কেটে শোচনীয় অবস্থা। আর যার হাতে করাচ্ছিল সে ব্যক্তিও পলাতক, না হলে তারও জান নিত মতি। মাতবরের অবস্থা দেখে সবাই ভয়ে আড়ষ্ট হয়ে আছে, না জানি কখন কি হয়। মতি তো পাগলের মতো সাবেদ আর পূর্ণিকে খুঁজে বেড়াচ্ছে। ওদের পেলে সর্বসম্মুখে সে টুকরো টুকরো করবে। পূর্ণি ঠিক কত বড় কলিজা সে তাই দেখবে। হাকিমকে না পেয়ে অন্য একজনকে ডেকে রক্তবন্ধের ব্যবস্থা করা হলো। রক্তক্ষরণের কারণে মাতবর অনেকটা নিতে গেছে। পূর্ণি আর সাবেদ সেই বাসের ছাদেই আছে। বাস রাঙ্গামাটিতে নয়, সরাসরি ঢাকায় যাবে, কারণ বাসের ছেলে মেয়েরা ঢাকা থেকে এসেছিল। পূর্ণি এক দৃষ্টিতে সাবেদের দিকে তাকিয়ে আছে। কত ভালোবাসে মানুষটা তাকে। সেই মানুষটার হাত ধরেই আজ অজানা শহরের পথে এগিয়ে যাচ্ছে। না আছে ওদের মাথা গোজার ঠাঁই, আর না আছে টাকা পয়সা। শুধু আছে এক বুক ভালোবাসা আর আগাধ বিশ্বাস। ওরা দুজনে আহামরি সুন্দর, উচ্চশিক্ষিত, বিত্তবান কোনোটাই নয়। একবেলা অনাহারে থাকা গরিব ঘরের দুটো ছেলে মেয়ে, যাদের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তবুও দুজনে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, ভালোবাসার সঠিক মর্ম বুঝে। কঠিন পরিস্থিতিতেও প্রিয় মানুষটাকে আগলে নিতে জানে। এখন দেখার পালা অচেনা শহর তাদের কি উপহার দেয়। তাদের অস্তিত্ব টিকে থাকবে নাকি চিরতরে নিঃশেষ হয়ে বিলীন হয়ে যাবে। বিকেল গড়িয়ে পৃথিবীর বুকে সন্ধ্যা নেমে এলো। মাগরিবের আজান দিচ্ছে, তবু মেঘের আসার নাম নাই। রাগে আলোর পুরো শরীর কিরমির করছে। মনে হচ্ছে ওই দুটোকে কাঁচা কঞ্চি দিয়ে টানা 1 ঘন্টা পেটাতে পারলে বেশ শান্তি পেত। বিশেষ করে রোদ নামক খাটাসটাকে। নিজেকে কি ভাবে সে? অত্যাচারী মানুষ একটা। আজ আসুক বাসায়। ওর একদিন কি আলোর 1 বছর। এমন ব্যবহারের কৈফিয়ত তাকে দিতেই হবে, মানে হবেই। যদিও রোদের সামনে কিছু বলার সাহসও নেই, তাই মনে মনে বলে রাগ কমানোর চেষ্টা আর কি। আর মনে মনে বলতে তো সমস্যা নেই। আলো নামাজটা পড়ে বই নিয়ে ওর রুমে পড়তে বসলো। আজ ওর অনেক পড়া বাকি আছে, যেভাবেই হোক সম্পূর্ণ করতেই হবে, না হলে কালকে কলেজে যেতে পারবে না। কারণ সে কারো হাসির পাত্রী হতে চায় না। আজকাল ওদের ক্লাসে পড়াশোনা নিয়ে পাল্লাপাল্লি হচ্ছে, কেউ কারো থেকে পিছিয়ে পড়তে রাজি না। একজন না পারলে অন্যজনের মুখে তার ছেলের হাসি ফুটছে। সেই হাসি দেখে অপরজনের জেদটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। পুরো কলেজে এখন এই নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে। শিক্ষকরা আগের তুলনায় অনেকটা অ্যালার্ট হয়ে গেছে। ওনারা চাচ্ছেন ছাত্রছাত্রীদের জেদটাকে কাজে লাগাতে। জেদটাই ওদের অনেক দূর নিয়ে যাবে। পড়াশোনায় জেদ স্টুডেন্টদের অনেক পরিশ্রমী করে তোলে, আর পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি।
আলো পরপর ওর সব পড়াগুলো সম্পূর্ণ করলো। এখন বাজে 12:20। আলো মুখটা ভার করে উঠে নিচে গেল। কই, রোদ, ম্যাঘ, কেউই তো নেই। তারা কি এখনো আসেনি? রাকা আলোকে দেখে খেতে দিতে এগিয়ে আসলো। আলো রাকার পেছু রান্নাঘরে গিয়ে বলল, আপু ওরা আসেনি, কখন আসবে কিছু বলেছে? স্যার তো অনেক আগেই ফিরে খেয়ে শুয়ে পড়েছে। ও আচ্ছা, আমি এখন খাবো না আপু, আপনি খেয়ে শুয়ে পড়ুন। কথাটা বলে আলো ঝাপসা চোখে শুয়ে বেয়ে উপরে চলে গেল। দু একবার পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। সে মেঘের রুমে উঁকি মেরে দেখলো ম্যাঘ নেই। তাহলে ম্যাঘ আজ রোদের কাছে শুয়েছে। রোদের সব ইচ্ছে করেই করছে, এটা আলোরও বুঝতে বাকি নেই। এসবের কোনো মানে হয়? উনি কেন এমন করছে? আর করে হবেটা কি? এসব ভেবে আলো গটি গটি পায়ে রোদের রুমের দিকে গেল। ও রুমের দরজা ভেতর থেকে আটকানো, আর দরজায় বড় বড় করে রঙিন কালি দিয়ে লেখা ডোন্ট ডিস্টার্ব। আলো মাথা নিচু করে ওর রুমে এসে শুয়ে পড়ল। পরের দিন খুব সকালে উঠে নিচে রান্না করে ফ্রেশ হতে গেল। একেবারে রেডি হয়ে এসে রোদ্রের সঙ্গে নাস্তা করবে ভেবে, কিন্তু এসে ওর রান্না করা খাবারগুলো একটাও টেবিলে দেখলো না। তাই রাকাকে ডেকে আলো জিজ্ঞেস করলো। রাখা উত্তর দিল, আমি কেবল ডাস্টবিনে ফেলে আসলাম। কেন? স্যার বলেছে এসব খাবার উনি খাবেন না, তাই এক্ষুনি যেন ফেলে আসি। আর বাসায় নাস্তা করার মুডও ওনার নেই, তাই মেঘকে নিয়ে বেরিয়ে গেল। আলো আর কিছু বলল না। কলেজ ব্যাগটা নিয়ে দ্রুত বেরিয়ে গেল। চোখ মুছতে মুছতে জেদ ধরে একা হাঁটতে ধরলো। রবি এত ডাকলেও শুনল না। কিছু দূর যেতেই আলোর সাফের সঙ্গে দেখা হয়ে গেল। তারপর বাকিটা পথ সে গল্প করতে করতে সাফের সঙ্গে গেল। অথচ সাফি ঘরেও টের পেল না ওর পাশের মেয়েটার বুকের ভেতরের তোলপাড়। সে যে এখন চিৎকার করে কেঁদে বুক ভাসাতে চাচ্ছে, এ কথা কেউ বুঝল না। কান্নার সে গলায় জটলা পাকিয়ে দম আটকে দিচ্ছে, এ কথা না কেউ জানলো আর না কেউ বুঝলো। কেবল মেয়েটা একাই কষ্টটা উপলব্ধি করলো। রোদের এমন লুকোচুরির আড়ালে কেটে গেল আরও 3টে দিন। এই 3 দিনে আলো চাইলেও রোদের সঙ্গে কথা বলতে পারেনি। ম্যাঘকে একদণ্ডও কাছে পায়নি। তোতা পাখির মতো করে ম্যাঘ বৌমনি বলিয়ে ছুটে আসেনি। রোদ সেই সুযোগটাই দিচ্ছে না, ওর ফোনও ধরে না। গতকাল রাতে রোদ নাকি রাকাকে করা ভাবে জানিয়েছে আলো ভুলেও যেন ওর অফিসে না যায়, তাহলে খুব খারাপ হবে। এই 3টে দিন ওর কেমন গেছে কেবল সে জানে। অস্বস্তি আর অভিমান ওকে জাপটে ধরেছে। যার ভরসা এসেছিল এখন সে এমন করছে। কোন লজ্জা এখানে থাকবে ভেবে পাচ্ছে না। ঠিক এই কারণে আলো এখানে আসতে যাচ্ছিল না। সে জানতো ওর সঙ্গে ঠিক এমনটাই হবে। কয়েকদিন পর সবার কাছে সে বোঝা হয়ে যাবে। হলেও তাই, ওর ভয়টাই সত্যি হলো। রোদ ওকে সহ্য করতে পারছে না বিধায় এড়িয়ে চলছে। ম্যাককেও কাছে আসতে দিচ্ছে না, ওর তৈরি খাবার খাচ্ছে না। রোদ কি জানে না এসবে আলো খুব কষ্ট পাচ্ছে? সে পারছে না ওর অবহেলা সহ্য করতে। মেয়েটা ওদের ভরসা করেই আবার বাঁচতে চেয়েছে। কান্না, খাওয়াতে অনীহা, রাত জাগা, চিন্তামগ্ন, সব মিলিয়ে ওর শরীরটাও খুব খারাপ যাচ্ছে। শরীরে জ্বরও আছে। আলো আজ সকালে ওঠেনি, খায়নি, কলেজেও যায়নি। নিশ্চুপ হয়ে বিছানায় পড়ে আছে। রাকা কয়েকবার ডেকেও তুলতে পারল না, কোনো সারা শব্দ নেই। রোদ ম্যাককে স্কুলে রেখে ফোনটা সাইলেন্ট করে মিটিংয়ে ব্যস্ত। আজকের মিটিংটা একটা রেস্টুরেন্টে হচ্ছে, ওর সাথে আকাশও আছে। রাকা রোদকে বেশ কয়েকবার কল করেও পেল না। পরে রবি অফিসে ফোন করে জানলো রোদ এখন মিটিংয়ে ব্যস্ত, আজ আর অফিসে আসবে না, জরুরি কাজে বাইরে যাবে, ফিরতে অনেক রাতও হতে পারে। রাকা আর কিছুক্ষণ অপেক্ষা করলো। সেকেন্ডের কাটাও টিকটিক করে সময় গড়াতে লাগলো। অর্ধ দিন পেরিয়ে গেল, তাও আলো বের হচ্ছে না। রাকা বসে না থেকে রবি আর সাগরকে ডেকে কাঠমিস্ত্রি অথবা চাবিওয়ালাকে ডেকে আনতে বলল। ওর দরজার লক ভাঙতে হবে, এভাবে বসে থাকলেই হবে না। অনেক খোঁজে রবি একজন কাঠমিস্ত্রিকে এনে রুমের লক ভাঙতে সক্ষম হলো। রাকা দ্রুত রুমে ঢুকে দেখে আলো জ্বরে অবচেতন হয়ে পড়ে আছে। ফর্সা মেয়েটার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। রাকা রবিকে ডাক্তারকে খবর দিতে বলে ওয়াশরুমে ছুটলো পানি আনতে। পানির ছিটা এবং কিছুটা নিঃশ্বাস রোধ করে আলোর জ্ঞান ফিরল। জ্বরের উত্তাপে ওর শরীর ঘেঁষে বসা যাচ্ছে না। রাকা আলোকে উঠে বসিয়ে একটু পানি খাওয়ালো। রুমাল ভেজে কপালে জলপট্টি দিতে দিতে বলল, কষ্ট হচ্ছে? না আপু। এতটুকু বলে আলো চোখ বন্ধ করে জীবনের হিসাব কষতে লাগলো। ওর এই ছোট্ট জীবনের শূন্যতার সংখ্যা বেশি, এসবই হয়তো ওর প্রাপ্য। তবু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া।
আর রাকা দীর্ঘশ্বাস ছাড়ল। এমন মুখ চোরা মেয়ে সে খুব কম দেখেছে। এত জ্বরেও নাকি কষ্ট হচ্ছে না, কাউকে বলেওনি। এমন কেন মেয়েটা? একটু পরে রবি রোদের পরিচিত ডাক্তার এনে আলোকে দেখালো। ডাক্তার জ্বর মেপে ওষুধ দিয়ে বিদায় নিলেন। রাকা আলোকে নাস্তা করে নিজে ওষুধ খাওয়ালো। রাকা ওর শরীর মুছে জলপট্টি দিতে লাগলো। আলো চোখ বন্ধ করে কিছু ভাবতে ভাবতে একটা সময় ঘুমেও গেল। ওকে ঘুমাতে দেখে রাকা হাফ ছেড়ে বাঁচলো। আলোর জন্য খুব চিন্তা হচ্ছিল। ওদিকে আকাশ ম্যাককে নিয়ে ওর বাসায় গেল। আজ ম্যাক সারাদিন এখানেই থাকবে। জরুরি কাজে রোদকে নাকি ঢাকার বাইরে যেতে হচ্ছে, মাত্র কয়েক ঘন্টার জন্য। এজন্যই ম্যাক এখানে। আকাশের ভাগ্নে রিফাতকে পেয়ে ম্যাক খেলায় মজে গেছে। দুজনের সমবয়সী আর মিশুকও বটে। ম্যাক এর আগেও রিফাতের সঙ্গে সময় কাটিয়েছে। রিফাত ওর ভালো বন্ধু। খেলার ছলে মারলেও কিছু বলে না, বরং মুখ কাচুমাচু করে রিফাতই উল্টে সরি বলে। এজন্য রিফাতকে ম্যাক পছন্দ করে। আজ অনেকদিন পর রিফাতকে পেয়ে ম্যাকের আর কিছু লাগবে না। খেলার সঙ্গী বলে কথা। আকাশ খেলার ছলে দুজনকেই খাইয়ে দিল। দুজনে কার্পেটের উপরে বসে নানান রকমের খেলনা নিয়ে খেলছে। একটু পরে বিপত্তিও বাঁধল। ম্যাক প্লেন নিবে আর রিফাত দিবে না, আর এই নিয়ে দুজনে ফিসফিস করছে। আকাশের জন্য ম্যাক কিছু বলতে পারছে না, তাই ম্যাক রিফাতকে আড়ালে ডেকে নিয়ে বলল, প্লেন না দিলে আমি আমার পোষা কুকুরকে দিয়ে তোকে মার খাওয়াবো, এমন মার খাওয়াবো তুই মুতু করে দিবি। রিফাত চোখ বড় বড় করে তাকিয়ে আগ্রহ নিয়ে জানতে চাইল, তোর ভূত আছে? কি কালারের ভূত রে? ওদের নাম কি? ম্যাঘ মুখ বাঁকিয়ে একটু ভাব নিয়ে উত্তর দিল, হাউস হাউ ভূত, ঝুনঝুনি ভূত, ঘুটানি ভূত, টিউটিপ ভূত, আন্টি ভূত, এমন কারো অনেক আছে, তবে তোর মতো বেদ্যপকে সব বলা যাবে না। রিফাত ভয়ে ঢুক গেলে প্লেনটা ম্যাককে দিয়ে দিল। ভূতকে সে প্রচুর ভয় পায়। ওদের নামগুলো সব ভয় বলা বাবা। তারপর দুজনেই আবার খেলায় মন দিল। গুটি গুটি পায়ে সময় গড়িয়ে দুপুর হলো। তারপর এলো বিকালের আগমন। কয়েক ঘন্টার ব্যবধানে সন্ধ্যা নামতেও বিলম্ব করলো না। আর এখন বাজে রাত 9:38। লাইটের ঝলকানিতে রাত এখন দিনের মতো পরিষ্কার। আলো কেবল গোসল সেরে ওর ব্যালকনিতে বসলো। ঘামে শরীর চ্যাটচ্যাট করছিল, এখন বেশ লাগছে। জ্বরটাও নেই। আলোর দৃষ্টি এখন আকাশের অসংখ্য নক্ষত্রের দিকে। মিটিমিটি করে নক্ষত্রগুলো আকাশের বুকে নিদারুণভাবে জ্বলছে। দেখতে বেশ লাগছে। আচমকা হর্নের শব্দে আলোর ভাবনায় ছাদ ঘটল। সে কিছুটা চমকে উঠে সদর দরজার দিকে তাকালো। একটা সাদা গাড়ি গেট দিয়ে প্রবেশ করছে। এটা রোদের গাড়ি। অন্ধকার ব্যালকনিতে বসে আলো উৎসুক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। তখন ঘুমতো ম্যাককে বুকে নিয়ে রোদ গাড়ি থেকে নেমে বাসে প্রবেশ করলো। ম্যাক কি সুন্দর ঘুমাচ্ছে। ঘুমাবেই তো, সারাদিন খেলে বকবক করে দুষ্টুমি করে সে বড্ড ক্লান্ত। রোদ বাসায় ঢুকে রাকার সঙ্গে কথা বলে ও রুমে চলে গেল। ম্যাককে শুয়ে এসে ফ্রেশ হয়ে নিচে খেতে গেল। রিফাত ম্যাক দুজনেই নাকি একসাথে খেয়েছে। সারাদিন খেলায় মজে বেশ ভালোই সময় কাটিয়েছে। রাকা আলো রুমের দরজায় নক করে জানালো রোদ খেতে ডাকছে, আর 2 মিনিটের মধ্যেই যেতে হবে। রাকার কথা শুনে আলো নিঃশব্দে নিচে গিয়ে রোদের থেকে দূরত্ব নিয়ে বসলো। ভেজা চুল দেখে ও রোদ কিছু না বলে খেয়ে উঠে চলে গেল। ওকে যেতে দেখে আলো মাথা নিচু করে মলিন হাসলো। তারপর অনিচ্ছা সত্ত্বেও 2 লুকমা খেয়ে ছাদে চলে গেল। এখন থাকাটা খুব প্রয়োজন। আলো ছাদের দোলনায় 2 হাতে মুখ ঢেকে বসে পড়লো। নীরবে অশ্রু ঝরে ওর হাতের কবজি বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। ওর বেহায়া চোখ দুটো অকারণে অশ্রু ছড়াচ্ছে। এই কান্না আর না আছে শব্দ, আর না আছে আর্তনাদ। তখন ওর পাশ থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, কাঁদছো? কিছু হয়েছে? খুব পরিচিত কারো কণ্ঠ শুনে আলো পাশ ফিরে তাকালো। রোদ জিজ্ঞাসা দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। এত কিছুর পর কি সুন্দরভাবে জিজ্ঞেস করছে, কিছু হয়েছে? এটা মানুষ নাকি রোবট? একরাশ অভিমান নিয়ে আলো অন্যদিকে তাকালো। আজ প্রায় 4 দিন রোদ ওর সঙ্গে কথা বলেছে, অথচ এই কয়েকদিনে ওর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। উনি আসলেই অনুভূতিহীন মানুষ একটা। আলোকে চোখ মুছতে দেখে রোদ বলল, কোনো কিছু অভাব তো রাখিনি, তাহলে কাঁদছো কেন? আর কেনই বা এত অভিমান? এই কথা শুনে আলো আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তেজে গলায় উত্তর দিল, জুতা মেরে গরুদান করতে এসেছেন? চেয়েছি বিলাসিতা। সব দিয়ে কুকুরের মতো ব্যবহার করে জানতে এসেছেন কি হয়েছে। আপনি অনেক উপকার করেছেন, দয়া করে আর একটা উপকার করেন। আপনার পা ধরছি, আর একটা বার দয়া করুন আমাকে।
কথাগুলো বলতে বলতে আলো রোদের পা ধরে বসে পড়ল। রোদ লাফ দিয়ে উঠে ওর পা ছাড়িয়ে নিল। এই মেয়ে পাগল হয়ে গেছে নাকি? এসবের মানে কি? কি লাগবে সুন্দর করে বললেই তো হয়। রোদকে কাঁদতে দেখে গম্ভীরভাবে বলল, তোমার কান্না দেখতে এখানে আসিনি, যা বলার মুখে বলো, নয়তো গেলাম। আলো চোখ মুছে উত্তর দিল, আমাকে রাঙামাটি যাওয়ার ব্যবস্থা করে দেন। এখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। কেন? জানি না, আমি রাঙামাটি যেতে চাই ব্যাস। কারো দয়া নিয়ে আমি বাঁচতে পারবো না, কারো অবহেলা সহ্য করার ক্ষমতা আমার নেই। আলোর কথা শুনে রোদ ভ্রুকুচকে বলল, অবহেলা? তা কে করলো অবহেলা? রাগে ক্ষোভে আলোর চোখ ফেটে ঝরঝর করে। অশ্রু ঝরতে লাগলো। সে কথা বলতে পারছে না। রোদের এমন ব্যবহার ওর কাছে অপমান মনে হচ্ছে। সব জেনে রোদের কথাগুলো ওর শরীরে সূচের মতো বিচ্ছে। আলো সহ্য করতে না পেরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। সে এই মুহূর্তে এখান থেকে বিদায় হবে। দরকার হলে নিজের ইচ্ছায় গাড়ির নিচে চাপা পড়ে মরবে, তবুও আর এখানে থাকবে না। অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। হঠাৎ হাতে টান পড়াতে আলো থেমে ঘাড় ঘুরিয়ে তাকালো। রোদ ওর হাত ধরে অন্যদিকে তাকিয়ে আছে, এমন ভাব যেন সে কিছুই করেনি। আলো হাতটা ঝাড়া মেরে প্রচন্ড রেগে রোদের বুকে ধাক্কা মেরে বলল, সমস্যা কি আপনার? আর কত অপমান করবেন আমাকে? গরিব বলে কি মানুষ মনে হয় না? নাকি ভাবেন যে গরিবদের অপমান বোধ নেই? রোদ মিটিমিটি হেসে ওর দিকে কয়েক পা এগিয়ে এলো। ওর হাসি দেখে আলুর রাগটা যেন দ্বিগুণ বেড়ে গেল। ওর কথা শুনে রোদ হাসছে। ওর কান্না দেখে রোদের খুব হাসি পাচ্ছে। কষ্ট হচ্ছে ওর। রোদের এই ব্যবহার কষ্টটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। আলো ওখানে বসে মাথা নিচু করে শব্দ করে কাঁদতে লাগলো। ওর চোখের পানির ফোঁটাগুলো ছাদের মেঝেতে জমা হতে লাগলো। কষ্টগুলো যত তীব্র হচ্ছে, কান্নাগুলো জটলা বেঁধে অশ্রু হয়ে ঝরে যাচ্ছে। রোদ আলোর পাশে বসে চুপ করে ওর কান্না দেখতে লাগলো। ওর কাছে ভালোই লাগছে। রোদ ওকে না নিষেধ করলো আর না থামানোর চেষ্টা করলো। আলো উঠে চলে যেতে চাইলে এবারও পারলো না। রোদ যেতে দিচ্ছে না। অর্থাৎ কাঁদবে, খুব ভালো কথা, আমার সামনে বসে কাঁদো। আলো কামড় দিয়ে হাত ছাড়াতে চাইলে রোদ উফ শব্দ করে অন্য হাতে ওকে আটকাচ্ছে। ওর ব্যবহারে আলো না পারছে সহ্য করতে, আর না পারছে স্থান ত্যাগ করতে। সে দাঁড়িয়ে শুধু ফুপাচ্ছে। উফ, রাক্ষসীর মতো কামড়াচ্ছ কেন? কথাটা বলে রোদ আলোকে জোর করে দোলনায় বসিয়ে দিল। আলো ওড়নাতে নাকে সর্দি মুছছে, এখন ফুপাচ্ছে। এই মানুষ ওকে খুব অত্যাচার করছে, খুব। আর রোদ দেখতে চাচ্ছিল আলো রেগে গেলে কি করে। ওর রাগের পরিসীমা কতটুকু, প্রচণ্ড রেগে গেলে সে কি করে। রোদ ভেবেছিল আলো ওকে কঠিন কিছু কথা শোনাবে, অপমান করবে, দরকার হলে 2-4টা থাপ্পড় দেবে। কিন্তু এই মেয়ে কিছু করলো না, শুধু অশ্রু ছড়ানো ছাড়া। হ্যাঁ, আর একটা জিনিস করেছে, ওড়নাতে নাক মুছে নাকটাকে লাল করে ফেলেছে। দেখতেও বেশ লাগছে। এতটুকু সময়ে রোদ আরও একটা জিনিস লক্ষ্য করলো। রেগে গেলে আলো কথা বলতে পারে না। হয়তো রাগের চাপে ওর মস্তিষ্ক বাক্য গঠন করতে পারে না। এই সমস্যার মানুষ অহরহ আছে। আগের তুলনায় আলুর রাগ আর ফুপানো কমেছে। তখন ওর অবস্থা দেখে রোদ মুচকে হেসে গলা পরিষ্কার করে বলল, এত অভিমান কেন শুনি? মান, অভিমান, রাগ, ক্ষোভ সব আপনাদের জন্যই। আমরা করতে পারবো না কেন? হ্যাঁ কেন? একবারও তো ভাবলেন না আমার কষ্ট হচ্ছে নাকি, আমি কেমন আছি? এসব করার মানেটা আমি এখনো বুঝিনি। আগেই বলতেন আমাকে সহ্য হচ্ছে না। কথাগুলো বলে আলো হেঁচকে তুলে কাঁদতে লাগলো। ওর ফর্সা মুখটা কান্নার ফলে লাল বর্ণ ধারণ করেছে। চোখ দুটো ফুলে উঠেছে। নাকটার তো বেহাল দশা। গোলাপি ঠোঁটজোড়া ফোপানোর সাথে কেঁপে উঠছে। বেহায়া বাতাসে সামনের চুলগুলোকে আবদ্ধ করে তুলেছে। হালকা বেগুনি রঙের থ্রিপিসটা শরীরে ফুটে উঠেছে। রোদ আলোর দিকে থেকে চোখ সরিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমার অভিযোগগুলো একটাও সত্যি নয়। তুমি ভুল ধারণা নিয়ে বসে আছো। আমাদের ভালোর জন্যই তোমাকে এড়িয়ে চলেছি। তার আগে আমার একটা কথার উত্তর দাও। কোনো ভনিতা করবে না। আলো চোখ মুছে নাক টেনে হ্যাঁ বোধক মাথা নাড়ল, অর্থাৎ সরাসরি উত্তর দিবে। রোদ ওর দিকে তাকিয়ে অকপটে বলে উঠল, সত্যি সত্যি মেঘের বৌমনি হবে? আলো মাথা নিচু করে নিল। এই উত্তর ওর জানা নেই, তবে রোদ জানতো আলো উত্তর দিতে পারবে না। তাই উঠে দাঁড়িয়ে বলল, ঠিক এই জন্যই আমরা তোমাকে এড়িয়ে চলেছি। তুমি এখন আমাদের কাছে অতিথি পাখির মতো। হঠাৎ করে আমাদের জীবন এসেছো, আবার চলেও যাবে। অথচ দিন দিন মেঘ তোমার উপরে পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। আর আমার মতে ঠিক হচ্ছে না। আম্মু মারা যাওয়ার পর মেঘকে আমি অনেক কষ্টে সামলিয়েছি। ঠিক কতটা কষ্ট করেছি বলে বোঝানো যাবে না। এখন মেঘ তোমার মাঝে আম্মুকে খুঁজে বেড়ায়, আম্মুর মতো করেই তোমার থেকে আদর পেতে চায়।
সে বাচ্চা, এত কিছু বোঝে না। আবার দেখো, তোমাকেও আমি জোর করতে পারবো না। করলে তুমি সারা জীবন আঙুল তুলে বলবে আমি তোমার অসহায়ত্বের সুযোগ নিয়েছি, আশ্রয়ের নাম করে বিয়ে করতে বাধ্য করেছি, তোমার উপর মানসিক চাপ সৃষ্টি করেছি। আর এই কথাগুলো মানতে পারবো না আমি। তুমি তোমার জায়গায় অটল, আর তোমার সিদ্ধান্তকে আমি সম্মান করি। তাই সব দিক বিবেচনা করে এটা করতে বাধ্য হয়েছি। কারণ তোমার চলে যাওয়াটা মেঘ সহ্য করতে পারবে না। তাই আমি এখন থেকে কৌশলেই তোমার মায়া কাটাতে চাচ্ছি, যাতে অবুঝ বাচ্চাটা পুনরায় ধাক্কা না খায়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।